ধীরেন, এই ধীরেন, শুনতে পাচ্ছিস না? কখন থেকে ডাকছি তোকে। অদ্ভুত বিকৃত গলার ডাক শুনে শান্তি লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে এল। বাঁশের ওপারে দাঁড়িয়ে হিংস্র জন্তুর চাপা গর্জনের মতো গভীর আওয়াজে ধীরেন তার নিজের নাম ধরে ডাকাডাকি করছে। আমাদের এই চ্যানেলের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল হরর ভার্স। আজ আপনারা শুনবেন মানিক বন্দ্যোপাধ্যায় গল্প অবলম্বনে হলুদ পোড়া। গল্প পাঠে পার্থ, গল্পের সূত্রধার টিম হরর ভার্স। শুনতে থাকুন আজকের গল্প হলুদ পোড়া। গায়ের সন্ধে বড়ই অদ্ভুত হয়, কিরকম একটা মায়া লেগে থাকে। গায়ের সব শেষে সাঁঝের বাতিটা তখন সবে জ্বালা হয়েছে। যে জ্বালিয়েছে সে 16-17 বছরের একটি রোগা মেয়ে, নাম শুভ্রা। সাঁঝবাতি জ্বালিয়ে বাড়ির পেছনে দোবার ঘাটের দিকে যাচ্ছে শুভ্রা। কে কে ওখানে? কোথাও কোনো শব্দ নেই, তবু শুভ্রার মনে হয় কেউ যেন রয়েছে পেছনে। অন্ধকারে দেখা যায় না ঠিকই, তবে অনুভব করা যায়। শুভ্রারও সেরকম কিছু একটা মনে হলো। আরো একবার জিজ্ঞাসা করলো, কে? এবার উত্তর পাওয়ার আগেই কেউ যেন ঝাঁপিয়ে পড়লো তার উপর, চেপে ধরলো তার গলাটা। দম বন্ধ হয়ে একসময় শ্বাস ফুরিয়ে গেল। সে বছর কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেল। একজন মাঝবয়সী জোয়ান মধ্য পুরুষ এবং 16-17 বছরের একটি রোগা ভীরু মেয়ে। গাঁয়ের দক্ষিণে ঘোষেদের মজা পুকুরের ধারে একটা মরা গজারি গাছ বহুকাল থেকে দাঁড়িয়ে আছে। স্থানটি ফাঁকা, বন জঙ্গলের আভরু নেই। কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ। ওই গজারি গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তীকে মরে পড়ে থাকতে দেখা গেল। মাথাটা আটচির হয়ে ফেটে গেছে, খুব সম্ভবত অনেকগুলো লাঠির আঘাতে। চারিদিকে হইচই পড়ে গেল বটে, কিন্তু লোকে খুব বিস্মিত হলো না। বলাই চক্রবর্তী এরকম অপমৃত্যুই আশপাশের 10টা গায়ের লোক প্রত্যাশা করেছিল, অনেকে কামনাও করেছিল। অন্যদিকে শুভ্রা মেয়েটির খুন হওয়া নিয়ে হইচই হলো কম, কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না। গেরস্থ ঘরের সাধারণ ঘরোয়া মেয়ে, গায়ের লোকের চোখের সামনে আর 5টা মেয়ের মতোই বড় হতে দেখেছে। বিয়ের পর শ্বশুর বাড়ি গেছে এবং মাসখানেক আগে যথারীতি বাপের বাড়ি ফিরে এসেছে ছেলে বিয়োবার জন্য। পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনোদিন কল্পনা করার ছুতো পায়নি যে মেয়েটার জীবনে খাপ ছাড়া কিছু লুকোনো ছিল। এমন ভয়াবহ পরিণামের নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল। হ্যাঁ গা হারানে মা, তুমি কিছু জানতে পারোনি? কি জানবো গো? না মানে তুমি তো গিয়ে পাশের বাড়িতে থাকো, অমন শান্ত শিষ্ট মেয়েটার কোনো ব্যাপার স্যাপার ছিল নাকি বলো তো? কে যে হয়ে গেল কে জানি। শুভ্রার মতো মেয়েকে কে বা কারা কেন গলা টিপে মেরে রেখে যাবে ভেবে উঠতে না পেরে গাঁশুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল। বছর দেড়েক মেয়েটার শ্বশুর বাড়ি ছিল গাঁয়ের লোকের চোখের আড়ালে। সেখানে কি এই ভয়ানক অঘটনের ভূমিকা গড়ে উঠেছিল? শুভ্রার দাদা ধীরেন স্থানীয় স্কুলে মাস্টারি করে। গায়ে সেই একমাত্র পাশ না করা ডাক্তার।
ফিজিক্সে অনার্স নিয়ে বিএ পাশ করে 7 বছর গাঁয়ের স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে। প্রথম দিকে প্রবল উৎসাহের সঙ্গে 47খানা বই নিয়ে লাইব্রেরি, 7 জন ছেলেকে নিয়ে তরুণ সমিতি, বই পড়ে সাধারণ রোগে বিনামূল্যে ডাক্তারি, এইসব আরম্ভ করেছিল। গেঁয়ো একটি মেয়েকে বিয়ে করে 2 বছরে 4টি ছেলে মেয়ের জন্ম হয় এখন অনেকটা ঝিমিয়ে গেছে। তার নিজের সম্পত্তি হিসাবে বইয়ের আলমারি তার বাড়িতেই তালাবদ্ধ হয়ে থাকে। চাঁদা কেউ দেয় না, তবে 2-4 জন পড়া বই আরও একবার পড়ার জন্য মাঝে মাঝে চেয়ে নিয়ে যায়। বছরে 2-3 বার তরুণ সমিতির মিটিং হয়। 4 আনা 8 আনা ফি নিয়ে এখন সে ডাক্তারি করে ওষুধও বিক্রি করে। দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে? 20-30 বছরের মধ্যে গায়ের কেউই তেমনভাবে জখম পর্যন্ত হয়নি। যখন হলো পরপর একেবারে খুন হয়ে গেল দুটো। তার মধ্যে একটি পুরুষ ও অপরটি যুবতী নারী। দুটো খুনের মধ্যে একটা সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রায় সকলে ছটফট করে, কিন্তু বলাই চক্রবর্তী শুভ্রাকে কবে শুধু চোখের দেখা দেখেছিল তাও গাঁয়ের কেউ মনে করতে পারে না। একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে নানা জনের কল্পনা ও অনুমানগুলো গুজব হয়ে উঠতে উঠতে মুষড়ে যায়। বলাই চক্রবর্তীর সম্পত্তি পেল তার ভাইপো নবীন। 40 টাকার চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে গায়ে এসে ক্রমাগত কোঁচার খুঁটে চশমার কাঁচ মুছতে মুছতে সে পাড়ার লোককে বলতে লাগলো, 50 টাকা রিওয়ার্ড ঘোষণা করেছি। কাকাকে যারা অমন করে মেরেছে তাদের যদি ফাঁসি কাটে ঝোলাতে না পারি। চশমার কাঁচের বদলে মাঝে মাঝে কোঁচার খুঁটে সে নিজের চোখও মুছতে লাগলো। ঠিক 21 দিন গায়ে বাস করার পর নবীনের স্ত্রী দামিনী সন্ধ্যাবেলা লণ্ঠন হাতে রান্নাঘর থেকে উঠান পার হয়ে শোবার ঘরে যাচ্ছে। কোথা থেকে অতি মৃদু একটা দমকা বাতাস বাড়ির পূব কোণের তেঁতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে এসে লাগলো। দামিনীর হাতের লণ্ঠন ছিটকে গিয়ে পড়ল দক্ষিণের ঘরের দরজায়। উঠানে আছড়ে পড়ে হাত পা ছুটতে ছুটতে দামিনীর দাঁতে দাঁত লেগে গেল। নবীন ঘর থেকে ছুটে এলো। দামিনী, 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 এমন করছো কেন? কি হয়েছে দামিনী? পাগল হলে নাকি? দামিনী, দামিনী, এদিকে তাকাও দামিনী। দালানের আনাচে কানাচে ঝোড়ো হাওয়া যেমন গুমড়ে গুমড়ে কাঁদে, দামিনী আওয়াজ করতে লাগলো ঠিক সেই রকম। দামিনীর অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না দেখে নবীন পাশের বাড়ি থেকে সাহায্য চাইতে গেল। মেয়েরা বউরা আশেপাশে আরো কয়েকজন এসে জড়ো হলো। ততক্ষণে দামিনী প্রায় অজ্ঞান হয়ে গেছে। নবীন, নবীন, এক কষে জল আনো দেখি, শীঘ্রই আনো, শীঘ্রই। নবীন কলপারে ছুটল, এক কলসি জল ভরে এনে দিল মহিলাটিকে। ওই মহিলা কলসির জল ঢেলে দিল দামিনীর গায়ে। এবার চলল কলসি কলসি জল ঢালার পালা। এরই মধ্যে খবর পৌঁছল গায়ের পাশ না করা ডাক্তার ধীরেনের কাছে। ধীরেন যখন এসে পৌঁছল তখন কলসি কলসি জল ঢেলে দামিনীর মূর্ছা ভাঙা হয়ে গেছে। সে তাকাচ্ছে অর্থহীন দৃষ্টিতে, আপন মনে হাসছে আর কাঁদছে, এবং যারা তাকে ধরে রেখেছিল তাদের আছড়ে কামড়ে পালিয়ে যাবার চেষ্টা করছে। তোমরা আমাকে কেউ ধরে রাখতে পারবে না, ধরে রাখতে পারবে না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ধীরেন গম্ভীর চিন্তিত মুখে বলল, তবে শাহপুরের কৈলাস ডাক্তারকেও একবার ডাকা হোক, আমি চিকিৎসা করতে পারি। তবে কি জানেন,
আমি তো পাশ করা ডাক্তার নই, দায়িত্ব নিতে একটু ভরসা হচ্ছে না। বুড়ো পঙ্কজ ঘোষাল বলাই চক্রবর্তীর অনুগ্রহে বহুকাল সপরিবারে পরিপুষ্ট হয়ে এখানে এসেছিলেন। তিনি বললেন, ডাক্তার ডাক্তার কি হবে? তুমি আমার কথা শোনো বাবা নবীন, কুঞ্জকে অবিলম্বে ডেকে পাঠাও। হ্যাঁ খুড়ো, তুমি ঠিকই বলেছ। হ্যাঁ, কুঞ্জই পারবে। ওসব ডাক্তার বুদ্ধি কিচ্ছুটি করতে পারবে না। গাঁয়ের যারা ভিড় করেছিল তারা প্রায় সকলে বুড়ো ঘোষালের কথায় সাই দিল। নবীন জিজ্ঞাসা করল, কুঞ্জ কত নেয়? ছি, ওসব দুর্বুদ্ধি করো না নবীন। আমি বলছি তোমায়, এটা অসুখ, অন্য কিছু না। লেখাপড়া শিখেছ, জ্ঞান বুদ্ধি আছে, তুমিও কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে? নবীন আমতা আমতা করে বলল, এসব খাপছাড়া অসুখে ওদের চিকিৎসায় ভালো ফল দেয় ভাই। বয়সে নবীন 3-4 বছরে বড়, কিন্তু এককালে দুজনে একসঙ্গে স্কুলে একই ক্লাসে পাশাপাশি বসে লেখাপড়া করত। বোধ হয় সেই খাতিরেই কৈলাস ডাক্তার ও কুঞ্জ মাঝি দুজনকেই আনতে নবীন লোক পাঠিয়ে দিল। কুঞ্জই আগে এলো। লোক পৌঁছবার আগে সে খবর পেয়েছিল চক্রবর্তীর বউকে অন্ধকারের অশরীর শক্তি আয়ত্ত করেছে। কুঞ্জ নাম করা গুণী, তার গুণপনা দেখবার লোভে আরো অনেকে এসে ভিড় বাড়িয়ে দিল। কুঞ্জ মাঝি সব গুঞ্জন ছাপিয়ে বলে উঠল, ভর সাঁচে ভর করেছে তো, সহজে ছাড়বে না, তবে ছাড়তে তো হবেই শেষ অবধি। কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলবে না। ঘরের দাওয়া থেকে সকলকে উঠিয়ে নামিয়ে দেওয়া হলো। বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে কুঞ্জ দাওয়ায় জল ছিটিয়ে দিল। দামিনীর এলো চুল শক্ত করে বেঁধে দেওয়া হলো দাওয়ার একটা খুঁটির সঙ্গে। দামিনীর না রইল বসবার উপায়, না রইল পালাবার ক্ষমতা। তাকে আর কারো ধরে রাখবার প্রয়োজন রইল না। নড়তে গিয়ে চুলের টান লাগায় দামিনী আর্তনাদ করে উঠতে লাগলো। কুঞ্জ টিটকিরি দিতে দিতে বলতে লাগলো, দাঁড়াও বাচাধন দাঁড়াও, এখনই হয়েছে কি, মজাটি টের পাওয়াচ্ছি তোমায়। ধীরেন প্রথম দিকে চুপ করেছিল। বাধা দিয়ে লাভ নেই, গাঁয়ের লোক কথা শোনে না, বিরক্ত হয়। এবার সে ধৈর্য ধরতে পারল না। তুমি কি পাগল হয়ে গেছো নবীন? তুমি চুপ করো ভাই। এসব বুঝো কি আটকাও নবীন, বউটা মরে যাবে তো এবার। দেখো ভাই, তুমি চাইলে চলে যেতে পারো, বাধা দিতে এসো না। উঠানে 30-35 জন নারী ও পুরুষ এবং গোটা 5 লণ্ঠন জড়ো হয়েছে। মেয়েদের সংখ্যা খুব কম, যারা এসেছে বয়সও তাদের বেশি। মন্ত্রমুগ্ধের মতো এতগুলি মেয়ে পুরুষ দাওয়ার দিকে তাকিয়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থাকে। এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের নেই। দাওয়াটি যেন স্টেজ, সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবোধ্য নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে। ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করেছে জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক। এমন ঘরোয়া, এমন বাস্তব হয়ে উঠেছে দামিনীর মধ্যে অদেহি ভয়ঙ্করের এই ঘনিষ্ঠ আবির্ভাব। ভয় সকলে ভুলে গেছে, শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ্য শিহরণ। একবার সামনে এগিয়ে পাশে সরে পিছু হটে সামনে পিছনে দুলে দুলে কুঞ্জ দুর্বোধ্য মন্ত্র আওড়াতে থাকে। মালসাতে আগুন করে তাতে সে একটা দুটো শুকনো পাতা আর শিকড় পুড়তে দেয়।
চামড়া পোড়ার মতো একটা উৎকট গন্ধে চারিদিক ভরে যায়। দামিনীর আর্তনাদ ও ছটফটানি ধীরে ধীরে কমে আসছিল। এক সময় খুঁটিতে পিঠ ঠেকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে সে বোঝা বোঝা চোখে কুঞ্জর দিকে তাকিয়ে নিষ্পন্দ হয়ে রইল। তখন একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের কাছে ধরল। দামিনীর ঢুলু ঢুলু চোখ ধীরে ধীরে বিস্ফারিত হয়ে উঠল। সর্বাঙ্গে ঘন ঘন শিহরণ বয়ে যেতে লাগলো। কে তুই? কে তুই? বল বল, কে তুই? আমি শুভ্রা, আমায় মেরো না। চাটুর যে বাড়ির শুভ্রা, যে খুন হয়েছে? হ্যাঁ গো হ্যাঁ, আমায় মেরো না। নবীন দাওয়ার এক পাশে দাঁড়িয়েছিল। তার দিকে মুখ ফিরিয়ে কুঞ্জ বলল, ব্যাপার বুঝলেন কর্তা? উঠান থেকে চাপা গলায় বুড়ো ঘোষালের নির্দেশ এলো, কে খুন করেছিল শুধু কুঞ্জ? ওহে কুঞ্জ, শুনছ? কে শুভ্রাকে খুন করেছিল শুধিয়ে নাও চট করে। কুঞ্জকে কিছু জিজ্ঞাসা করতে হলো না। দামিনী নিজে থেকে ফিসফিস করে জানিয়ে দিল, বলাই খুড়ো আমায় খুন করেছে। নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার তাকে প্রশ্ন করা হলো, কিন্তু দামিনীর মুখ দিয়ে এছাড়া আর কোনো জবাব পার হলো না যে সে শুভ্রা এবং বলাই তাকে খুন করেছে। তারপর এক সময় তার মুখ বন্ধ হয়ে গেল। নাকে হলুদ পোড়া ধরেও আর তাকে কথা বলানো গেল না। কুঞ্জ অন্য একটি প্রক্রিয়ার আয়োজন করছিল, কিন্তু কৈলাস ডাক্তার এসে পড়ায় আরও সুযোগ পেল না। কৈলাসের চেহারাটি জমকালো, প্রকাণ্ড শরীর, এক মাথা কাঁচা পাকা চুল, মোটা ভুরু আর মুখময় খোঁচা খোঁচা গোপতাড়ি। এসে দাঁড়িয়ে ষাঁড়ের মতো গর্জন করতে করতে সে সকলকে গালাগালি দিতে আরম্ভ করল। কুঞ্জর আগুনের মালসা তার দিকে লাথি মেরে ছুঁড়ে দিয়ে বলল, দাঁড়া হারামজাদা, তোকে ফাঁসি কাটে ঝুলোচ্ছি। ওষুধ দিয়ে বৌমাকে আজ মেরে থানায় তোর নামে রিপোর্ট দেব তুই খুন করেছিস। কৈলাস খুঁটিতে বাঁধা চুল খুলে দামিনীকে ঘরে নিয়ে গিয়ে বলাইয়ের দাদামশাইয়ের আমলের প্রকাণ্ড খাটের বিছানায় শুইয়ে দিল। তার বাহুতে ছুঁচ ফুটিয়ে ঢুকিয়ে দিল ঘুমের ওষুধ। দামিনী কাতরভাবে বলল, আমায় মেরো না, আমি শুভ্রা, চাটু যে বাড়ির শুভ্রা। কয়েক মিনিটের মধ্যে সে ঘুমিয়ে পড়ল। দামিনীর মুখে দিয়ে শুভ্রা বলাই চক্রবর্তীর নাম করায় অনেক বিশ্বাসীর মনে যে ধাঁধার সৃষ্টি হয়েছিল, বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল। শুভ্রা 3 দিন আগে বলাই চক্রবর্তী মরে গিয়েছিল সন্দেহ নেই, কিন্তু শুধু জ্যান্ত মানুষ কি মানুষের গলা টিপে মারে? আর কিছু মারে না। শ্মশানে মশানে দিনক্ষণ প্রকৃতির যোগাযোগ ঘটলে পথ ভোলা পথিকের ঘাড় তবে মাঝে মাঝে মোটকে দেয় কিসে? ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জকুনি। বুড়ো ঘোষাল আগেই সকলকে শুনিয়ে দেওয়াতে জোর গলায় তাকে সমর্থন করে নিজের মর্যাদা বাঁচানো ছাড়া তার উপায় রইল না। তবে কথাটাকে সে ঘুরিয়ে দিল একটু অন্যভাবে, যার ফলে অবিশ্বাসীর মনে পর্যন্ত খটকা বাঁধা সম্ভব হয়ে উঠল। বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে বটে, কিন্তু সোজাসুজি নিজে নয়, কারণ মরার 1 বছরের মধ্যে সেটা কেউ পারে না। ওই সময়ের মধ্যে শ্রাদ্ধ শান্তি না হলে তবেই সোজাসুজি মানুষের ক্ষতি করার ক্ষমতা জন্মায়। বলাই চক্রবর্তী একজনকে ভর করে তার মধ্যস্থতায় শুভ্রাকে খুন করেছে, তার রক্ত মাংসের হাত দিয়ে। তো তাহলে সেই একজনটাকে? সেটা তো জানি না। যাকে সে ভর করেছিল তার কিচ্ছু মনে নেই। মনে কি থাকে? অনেক কান ঘুরে পরদিন সকালে এই কথাগুলি ধীরেনের কানে গেল। অঘ্রাণের উজ্জ্বল মিঠে রোদ তখন চারিদিকে ছড়িয়ে আছে। বর্ষার পরিপুষ্ট গাছে আর আগাছার জঙ্গল যেন পার্থিব জীবনের ছড়াছড়ি। বাড়ির পিছনের ডোবাটি
কচুরিপানায় আচ্ছন্ন, গাঢ় সবুজ অসংখ্য রসালো পাতা, বর্ণনাতীত কোমল রঙের অপরূপ ফুল। তালগাছের গুঁড়ির ঘাটটি কার্তিক মাসেও প্রায় জলে ডুবেছিল। এখন জল কমে অর্ধেকের বেশি ভেসে উঠেছে। টুকরো বসিয়ে ধাপগুলো এবার ধীরেন বিশেষ করে শুভ্রার জন্য বানিয়ে দিয়েছিল। 7 মাসের গর্ভ নিয়ে ঘাটে উঠতে নামতে সে যাতে পা পিছলে আছড় না খায়। পাড়ার মানুষ বাড়ি বয়ে গাঁয়ের গুজব শুনিয়ে গেল, কিন্তু এই উদ্ভট কথাগুলো সঙ্গে সঙ্গে ধীরেনের মন থেকে বাতিল হয়ে গেল। ক্ষুব্ধ হবার অবসরও সে পেল না। ডোবার কোন দিক থেকে, কিভাবে, কে সেদিন সন্ধ্যায় ঘাটে এসেছিল, কেন এসেছিল, এই পুরনো ভাবনা সে ভাবছিল অনেকক্ষণ থেকে। তাই সে ভাবতে লাগলো। একমাত্র এই ভাবনাই তাকে অন্যমনস্ক করে দেয়। ক্ষোভ ও বিষাদের তার এত প্রাচুর্য এখন যে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হতে না পারলে তার অসহ্য কষ্ট হয়। অন্য কোনো বিষয়ে তার মন বসে না। ভাতের থালা সামনে ধরে নিয়ে শান্তি বলল, আমার কিন্তু মনে হয় তাই হবে, নইলে। কটমট করে তাকিয়ে ধীরেন ধমক দিয়ে বলল, চুপ, যা খুশি মনে হোক তোমার, আমি কিছু বলবে না, খবরদার। স্কুলে যাওয়ার পথে যাদের সঙ্গে দেখা হলো, মুখে তারা কিছু বলল না, কিন্তু তাদের তাকানোর ভঙ্গি দেখে আরো স্পষ্ট জিজ্ঞাসা হয়ে উঠল, তোমার গর্ভবতী বোনকে খুন করেছে বলায়, বা বলা ভালো খুন করিয়েছে, এই কথাটা তুমি কিভাবে নিয়েছ শুনি? পুরুত ঠাকুর তাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দোষমোচনের জন্য দরকারি ক্রিয়াকর্মের বিষয় আলোচনা করলেন, উপদেশ দিলেন। বিশেষ করে বলে দিলেন যে স্কুল থেকে ফিরবার সময় তার বাড়ি থেকে সে যেন তার নিজের ও বাড়ির সকলের ধারণের জন্য মাদুরি নিয়ে যায়। স্কুলে পা দেওয়ার পর থেকে ধীরেনের মনে হতে লাগলো সে যেন বাইরের কোনো বিশিষ্ট অভ্যাগত স্কুল পরিদর্শন করতে এসেছে। তার 7 বছরের অভ্যস্ত অস্তিত্বকে আজ এক মুহূর্তের জন্য কেউ ভুলতে পারছে না। প্রথম ঘন্টাতেই ক্লাস ছিল। অর্ধেক ছেলে আড়ষ্ট হয়ে বসে আছে, বাকি অর্ধেক নিজেদের মধ্যে গুজগাছ ফিসফাস করছে। কিন্তু হ্যাঁ রে, আমার বাবা বলেছিল কুঞ্জ মাঝির গুণ দেখতে। নিজেকে জীবন্ত ব্যাংকের মতো মনে হচ্ছিল। বইয়ের পাতায় চোখ রেখে ধীরেন পড়াতে লাগলো। কি হলো, সবাই এত কথা বলছো কেন? সবাই চুপ করে বসো। চোখ তুলে ছেলেদের দিকে তাকাতে পারল না। ঘন্টা কাবার হতে হেডমাস্টার ডেকে পাঠালে। তুমি 1 মাসের ছুটি নাও ধীরেন। 1 মাসের ছুটি? মথুর বাবু এইমাত্র চলে গেলেন, আজ থেকেই ছুটি পাবে। আজ আর তোমার পড়িয়ে কাজ নেই। মথুরবাবু স্কুলের সেক্রেটারি। মাইলখানেক পথ হাঁটলে তার বাড়ি পাওয়া যায়। চলতে চলতে মাঝপথে ধীরেনের মাথাটা কেমন ঘুরে উঠল। কদিন থেকে হঠাৎ চেতনার ঝাঁকি লেগে মাথাটা তার এই রকম ঘুরে উঠছে। চিন্তা ও অনুভূতির আকস্মিক পরিবর্তনের সঙ্গে এই ঝাঁকি লাগে, অথবা এমন ঝাঁকি লেগে তার চিন্তা ও অনুভূতি বদলে যায়। গাছতলায় কিছুক্ষণ বিশ্রাম করে সে বাড়ির দিকে পা বাড়ালো। মথুরবাবু এখন হয়তো খেয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছেন। এখন তাকে বিরক্ত করা উচিত হবে না। স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়নি, 1 মাসের ছুটি দেওয়া হয়েছে। 1 মাসের মধ্যে মথুরবাবুর সঙ্গে দেখা করার অনেক সময় সে পাবে। আজ গিয়ে হাতে পায়ে না ধরাই ভালো। মথুরবাবুর যদি দয়া হয়, যদি তিনি বুঝতে পারেন যে তার বোন খুন হয়েছে বলে দামিনীর ঘোষণার ফলে তার বোনের কাল্পনিক কেলেঙ্কারি নিয়ে চারিদিকে হইচই হচ্ছে বলে তাকে দোষী করা উচিত নয়, তাহলে মুশকিল হতে পারে। ছুটি বাতিল করে কাল থেকে কাজে যাবার অনুমতি হয়তো তিনি দিয়ে বসবেন। এতক্ষণ খেয়াল হয়নি। এখন সে বুঝতে পেরেছে
নিয়মিতভাবে প্রতিদিন স্কুলে ছেলেদের পড়ানোর ক্ষমতা তার নেই। মথুরবাবুর সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা হচ্ছে। চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যাবার ভয়ে সে মাঠের পথ ধরে বাড়ি চলেছে। বাড়ি গিয়ে ঘরের মধ্যে লুকোতে হবে। দুর্বল শরীরটা বিছানায় লুটিয়ে দিয়ে ভারী মাথাটা বালিশে রাখতে হবে। সারা দুপুর ঘরের মধ্যে শুয়ে বসে ছটফট করে কাটিয়ে শেষ বেলায় ধীরেন উঠানে বেরিয়ে এলো। মাজা বাসন নিয়ে শান্তিঘাট থেকে উঠে আসছিল। ডোবার ধারে প্রকাণ্ড বাঁশ ঝাড়টার ছায়ায় মানুষের মতো কি যেন একটা নড়াচড়া করছে। ধীরেন আর্তনাদ করে উঠল, কে কে ওখানে, কে? শান্তির হাতের বাসন ঝনঝন শব্দে পড়ে গেল। উঠি পড়ি করে কাছে এসে ভয়ার্ত কণ্ঠে সে জিজ্ঞাসা করল, কে কে কোথায়, কোনখানে? বাঁশঝাড় থেকে চেনা গলায় আওয়াজ এলো, আমি রতন মাস্টার মশাই, বাঁশ কাটছি। কে তোকে বাঁশ কাটতে বলেছে? হ্যাঁ, কে বলেছে? আমি বলেছি। খেন্তি পিসি বলল নতুন একটা বাঁশ কেটে আগা মাথা একটু পুড়িয়ে ঘাটের পথে তাড়াতাড়ি ফেলে রাখতে, ভোরে উঠে সরিয়ে দেব, সন্ধ্যের আগে পেতে রাখবো। তুমি যেন আবার ভুল করে বাঁশটা ডিঙিয়ে যেও না। সন্ধ্যার আগে শান্তি আজকাল রাঁধাবাড়া আর ঘর কনার সব কাজ শেষ করে রাখে। অন্ধকার ঘনিয়ে আসার পর ধীরেনকে সঙ্গে না নিয়ে বড় ঘরের চৌকাঠ পার হয় না। ছেলে মেয়েদেরও ঘরের মধ্যে আটকে রাখে। সন্ধ্যা থেকেই ঘরে বন্দী হয় ধীরেন। আকাশ পাতাল ভাবে আর মাঝে মাঝে সচেতন হয়ে ছেলে মেয়েদের আলাপ শোনে। তারা বলা বলি করে ছোট পিসি নাকি ভূত হয়েছে। ঘরের মধ্যেও কারণে অকারণে শান্তি ভয় পেয়ে আঁতকে ওঠে। কাল প্রথম রাত্রে একটা প্যাঁচার ডাক শুনে ধীরেনকে আঁকড়ে ধরে গোঙাতে গোঙাতে বমি করে ফেলেছিল। ও বাবা গো, দেখো দেখো, একটা পেঁচা ঢুকেছে গো। ও মা গো, ও বাবা গো, ও মা গো। বড় ঘরে দাওয়ার পূব প্রান্তে বসে তামাক টানতে টানতে দিনের আলো দান হয়ে এলো। এখানে বসে ডোবার ঘাট আর দুধারে বাঁশঝাড় ও জঙ্গল দেখা যায়। জঙ্গলের পার সেনেদের কলা বাগান। সেনেদের কাছারি ঘরের পাশ দিয়ে দূরে বসেদের মাজা পুকুরের তীরে মরা গজারি গাছটার ডগা দেখা যাচ্ছে। অন্ধকার হবার আগে কুয়াশায় প্রথমে গাছটা, তারপর সেনেদের বাড়ি আবছা হয়ে ঢাকা পড়ে গেল। শান্তি জিজ্ঞাসা করল, তুমি কি আর ঘাটের দিকে যাবে? না। তবে বাঁশ পেতে দাও। বাঁশটা পাততে হবে না। শান্তি কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। তোমার চোখ যে লাল হয়ে গেছে, একেবারে টকটকে লাল। হোক। শোবার ঘর আর রান্নাঘরের ভিটের সঙ্গে দুটি প্রান্ত ঠেকিয়ে শান্তি নিজেই বাঁশটা পেতে দিল। কাঁচা বাঁশের দু প্রান্তের খানিকটা পুড়িয়ে দেওয়া হয়েছে। অশরীরই কোনো কিছু এ বাঁশ ডিঙোতে পারবে না। ঘাট থেকে শুভ্রা যদি বাড়ির উঠোনে আসতে চায়, এই বাঁশ পর্যন্ত এসে ঠেকে যাবে। আলো জ্বালার আগে ছেলে মেয়েদের খাওয়া শেষ হলো। সন্ধ্যাদীপ না জেলে শান্তি নিজের খাওয়ার উপায় নেই। ভালো করে সন্ধ্যা হওয়ার আগেই সে তাড়াতাড়ি দ্বীপ জেলে ঘরে ঘরে দেখিয়ে শাঁখে ফু দিল। 10 মিনিটের মধ্যে নিজে খেয়ে ধীরেনের ভাত বেড়ে ঢাকা দিয়ে রেখে রান্নাঘরে তালা দিয়ে কাপড় ছেড়ে ঘরে গিয়ে ঢুকল। বিকালে আজকাল সে মাছ রান্না করে না। এঁটো কাটা নাকি অশরীরী আত্মাকে আকর্ষণ করে। খাওয়ার হাঙ্গামা খুব সংক্ষেপে, সহজে এবং অল্প সময়ে সম্পন্ন হয়ে যায়। কি গো, ঘরে আসবে না? না। তখনও আকাশ থেকে আলোর শেষ আভাসটুকু মুছে যায়নি। 2-3টি তারা দেখা দিয়েছে, আরও কয়েকটি দেখা দিতে দিতে আবার হারিয়ে যাচ্ছে। আর 1 মিনিট কি 2 মিনিটের মধ্যে রাত্রি শুরু হয়ে যাবে। জীবিতের সঙ্গে মৃতের সংযোগ স্থাপনের সবচেয়ে প্রশস্ত সময় সন্ধ্যা। ভর সন্ধ্যাবেলা শুভ্রা দামিনীকে আশ্রয় করেছিল। আজ সন্ধ্যা পার হলে
রাত্রি আরম্ভ হয়ে গেলে চেষ্টা করেও শুভ্রা হয়তো তার সঙ্গে কথা বলতে পারবে না। আর দেরি না করে এক্ষুনি শুভ্রাকে সুযোগ দিয়ে দেওয়া উচিত। চোরের মতো ভিটে থেকে নেমে বাঁশ ডিঙিয়ে ধীরেন পা টিপে টিপে ডোবার মাঠের দিকে এগিয়ে গেল। অদ্ভুত বিকৃত গলায় ডাক শুনে শান্তির লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে এলো। ধীরেন, এই ধীরেন, শুনতে পাচ্ছিস না? কখন থেকে ডাকছি তোকে। অদ্ভুত বিকৃত গলার ডাক শুনে শান্তির লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে এলো। বাঁশের ওপারে দাঁড়িয়ে হিংস্র জন্তুর চাপা গর্জনের মতো গভীর আওয়াজে ধীরেন তার নিজের নাম ধরে ডাকাডাকি করছে। গেঞ্জি আর কাপড়ে কাদা ও রক্ত মাখা, ঠোঁট থেকে চিবুক পেয়ে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। বাঁশটা সরিয়ে দাও। ধীরে, এই ধীরে। ডিঙিয়ে এসো, বাসটা ডিঙিয়ে চলে এসো। কি হয়েছে, পড়ে গেছো নাকি? ডিঙোতে পারছি না, বাঁশটা সরিয়ে দাও। দাও বলছি। বাঁশ ডিঙোতে পারছে না, মাটিতে শোয়ানো বাঁশ। শান্তি আর এতটুকু সন্দেহ রইল না। আকাশ ছেঁড়া তীক্ষ্ণ গলায় সে আর্তনাদের পর আর্তনাদ শুরু করে দিল। এ কি হলো গো? এ আমার কি সর্বনাশ হলো গো? তুমি এই বাঁশ ডিঙোতে পারছো না? হে ভগবান, তার মানে তো ও গো আমার কি সর্বনাশ হলো গো। তারপর প্রতিবেশী এলো, পাড়ার লোক এলো, গায়ের লোক এলো, কুঞ্জ এলো। এ কি ধীরেনকে ধরেছে না? হ্যাঁ, ওকেই ধরেছে, শুনলাম তো তাই। হ্যাঁ, বেটা খুব লাফাচ্ছিল। তারপর 3-4 বালতি কলসি কলসি জল ঢেলে ধীরেনকে স্নান করিয়ে দেওয়ার খুঁটির সঙ্গে তাকে বেঁধে ফেলা হলো। এরপর মন্ত্র পড়ে জল ছিটিয়ে মালসার আগুনে পাতা ও শিকড় পুড়িয়ে ঘণ্টা খানেকের চেষ্টায় ধীরেনকে কুঞ্চ নিঝুম করে ফেলল। তারপর মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরে বজ্র কণ্ঠে সে জিজ্ঞাসা করল, কে তুই? কে কে তুই? বল বল এক্ষুনি, কে তুই? আমি বলাই চক্রবর্তী, শুভ্রাকে আমি খুন করেছি। শুনছিলেন আজকের গল্প হলুদ পোড়া। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরো গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।